মঞ্চস্থ সবাইকে আমার সাদর সম্ভাষণ। আমার ভাই বোন যারা আছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি। একটু বাড়া করে ভাই। আজকে যে তোমরা এখানে এসেছো, তোমাদের মনে একটা এক্সপেকটেশন আছে, যুব সম্মেলন হবে, স্বামীজিকে নিয়ে হবে, স্বামী বিবেকানন্দকে নিয়ে হবে। তোমরা রাত্রি পর্যন্ত ইউটিউব দেখছো, গপ্পগাছা করছো, পড়াশোনা করছো, পিঠে ব্যাগ, রাত্রি জাগো, দেরিতে ওঠো। ছোট ছোট ছেলেমেয়েরাও প্রচুর রকম রোগে, যেগুলো আগে কখনো ছিল না, গ্রস্ত। তোমরা সেই অদ্ভুত এক যুগের মধ্যে এসে পড়েছ, তবু তোমরা স্বামীজির কথা শুনতে এসেছ। ঠিক কেন স্বামীজিকে ভালো লাগছে? এখন তো আবার গেরুয়া নিয়ে বিভিন্ন রকম গল্পও হচ্ছে বাইরে। গেরুয়ার গন্ধে বারুদের গন্ধ পাওয়া যায়। বিবেকানন্দ বিখ্যাত বলে সদানন্দ স্বামীর কথা বলছিলেন, আমাদের উদ্বোধনের এডিটর মহারাজ বলছিলেন। এই সদানন্দ স্বামী বলতেন যে তোদের ওই চিকাগোয় বক্তৃতা দেওয়া বিবেকানন্দের গ্ল্যামারে পড়ে আমি সাধু হইনি, আমি নরেন দত্তের প্রেমে সাধু হয়েছিলাম। 5 মিনিটের হাততালি সিস্টার অ্যান্ড ব্রাদার বিবেকানন্দ নন। বলা হয় প্রদীপের সলতে সারা রাত ধরে তৈরি করতে হয়, জ্বালাতে লাগে 1 সেকেন্ড। স্বামীজির জ্বলে ওঠার কিছু খামচানো খামচানো ঘটনা বিখ্যাত হয়ে যাওয়ার নজিরে আমরা পড়েছি। ভেবো না ওটা বিবেকানন্দ, দ্যাট ইজ নাথিং অফ বিবেকানন্দ। তুরীয়ানন্দ স্বামী স্বামীজির সঙ্গে থাকতেন। এক ছোকরা এসে বললে, স্বামীজি সব পড়ে ফেলেছি মশাই। উনি বললেন, আমরা 12 বছর ওর সঙ্গে আছি, ওর 10% বুঝতে পারিনি, তুমি বুঝে ফেললে ভাই। স্বামীজি কি দিয়ে গেছেন, কেন আমরা স্বামীজির কাছে আসলাম? তোমরা এসেছ, আমরা যখন তোমার মতো ছিলাম এত বৈভবে অনুষ্ঠান হতো না, হয়তো হতো, অনুষ্ঠান হতো। আর সবচেয়ে বড় অনুষ্ঠান ছিল কিরকম? ঘরোয়া অনুষ্ঠান, সাধুদের সঙ্গে ধর্মালোচনা নয়, ফষ্টি নষ্টি। বিবেকানন্দ কোথায় ছিলেন সেখানে? কেন বিবেকানন্দ এই সব কিছু সমাধান করছেন? আমরা বলি বাবা না পড়েও এত কিছু ইকোনমিক্স জানেন, উনি পড়েননি, পলিটিক্যাল সায়েন্স জানেন। আমরা কি ঘাস ছিঁড়ছি? অনেক সময় মনে হয় তাহলে না পড়েই করে ফেলি। ব্যাপারটা ঠিক তা নয়, ব্যাপারটা অন্যভাবে বুঝতে হবে। তরুণদা খুব সুন্দর বললেন, পার্টিনেন্ট পয়েন্ট একদম। কিন্তু বক্তব্য হচ্ছে যেই লোকটা বিখ্যাত, যেই লোকটা অমুক জানে তমুক জানে, সবাইকে মাতাচ্ছেন, সব বিপ্লবীকে রক্তে আগুন ধরিয়ে দিচ্ছেন, জবধান করছেন, কি ব্যাপারটা কি আসলে? কম্পাউন্ড মিক্সচার অফ মেনি থিংস। বিবেকানন্দ কি একটা সুন্দর মিশ্রণের নাম? প্রতিভা একটা জারে করে ভর্তি করে লেখা আছে নাকি? কি ধন পাইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহারি খানিক মাগি আমি নত শিরে। আসলে কি করে বিবেকানন্দ হলেন? যখন প্রথমবার এসছেন বিদেশ থেকে, বিবেকানন্দের জয় বলছেন, শিয়ালদা এসছেন, এই শিয়ালদায় বিবেকানন্দের জয়, ফট করে বললেন আমার জয় দিচ্ছ?
তোমরা কিছু বোঝো? বলে একটা ধুলো তুলে বললেন, এই ধুলো থেকে লক্ষ লক্ষ বিবেকানন্দ এখনই ওই শ্রীরামকৃষ্ণদেব তৈরি করতে পারেন, দরকার হলে তার জয় দাও, কাজে দেবে। কি গ্রুপ করতে বললেন? এবার একটা রামকৃষ্ণ মিশন হবে, রামকৃষ্ণের জয় ফয় তো হতে থাকুক, বিবেকানন্দের জয় ফয় হোক, এখানে অর্গানাইজেশন হবে। সুন্দর করে বলা হয় আমাদের, সম্প্রদায় সাম্প্রদায় বর্জিতম। স্বামীজি একবার বিদেশে বলছেন যে মহিলাদের মধ্যে বলছেন, সুন্দর দেখতে মহিলাদের লোভ হয়েছে, কিন্তু লোভ হলে কি হবে? বাঘের সামনে লোভ হয়ে লাভ আছে? কোনো লাভ নেই। একবার হট করে বলছেন, জানো আমার একটা প্রেম আছে, প্রেম, ইনফ্যাচুয়েশন। বলছেন কি 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 কি? সুন্দর করে স্বামীজি বলছেন, যেন একটি বালক। বলছে জানো তার নাম সংঘ। এই সংঘ না থাকলে তোমরাও এসে শুনতে না, আমরাও আসতে পারতাম না। কি যে হতো, কি যে হতো। সেটাই তরুণদা সুন্দর বললেন। স্বামীজি বলছেন, জগৎ থেকে কি ভারত মুছে যাবে? তাহলে যা কিছু ভালো তা মুছে যাবে। ব্যাপারটা কি? স্বামীজি আসলে কি করে স্বামীজি হলেন যাতে সব কিছু এখন অসাধারণ সমাধানের সুরে তার সঙ্গে বাজে? সব কিছুতে এরকম অসাধারণ সুর কি করে হয়? প্রথমে বলি, স্বামীজি যে ঈশ্বর বলছেন, বলছেন আমি দেখতে চাই 20 জন বালক বালিকা, যুবক যুবতী রাস্তায় গিয়ে দাঁড়াক, বলবে আমাদের ভগবান ছাড়া কেউ নেই, আসুক, হোল ওয়ার্ল্ড উইল বি চেঞ্জড। সে ভগবানটা কে? রামকৃষ্ণ। একটা সুন্দর কথা শোনো স্বামীজির। কোত্থেকে আসছেন স্বামীজি জিনিসটা? ইংরেজিটা পড়ছি, মুখস্থ নেই, দেখে দেখে পড়ছি। এই যে মোবাইলের উপর, এই যে মোবাইলের সুবিধা দেখো। আজকে একজন ডেসক্রাইব করলো মোবাইল একটা আরেকটা ইন্দ্রিয়, ভয়ানক ইন্দ্রিয়, but you can use it properly also. Come out into the universe of light. Everything in the universe is yours. তাই না? তাই মনে হয় না? এটা খাবো, সেটা করবো, পকেটে পয়সা নেই, তাই করতে পারি না বটে। ইচ্ছে তো তাই হয়, যা ইচ্ছা করবো। ইউ শুড হ্যাভ দিস। না ভাই পারবো না, না দরকার নেই, ও আমার বাবা বারণ করেছে, মা বলে না, ও বকা দেবে। নো 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 নো, বিলিভ ইন ইয়োর সেলফ। স্বামীজি বলছেন এভরিথিং ইন দ্য ইউনিভার্স ইজ ইয়োর্স। এবার শোনো, স্ট্রেচ আউট ইয়োর আর্মস অ্যান্ড এমব্রেস ইট উইথ লাভ। কি? এভরিথিং ইন দ্য ইউনিভার্স ইজ ইয়োর্স, স্ট্রেচ আউট ইউর আর্মস অ্যান্ড এমব্রেস ইট উইথ লাভ। পুরো ভূভারতকে, ব্রহ্মাণ্ডকে সামনে দেখো। সেটা কিরকম? আলোর ব্রহ্মাণ্ড। কত ভালো, কত প্রতিভা, কত সুন্দর, কত সৌন্দর্য, কত সম্ভাবনা, কত বুদ্ধি, অজস্র। এইটুকু তোমার বারাসাত নয়, কলকাতা নয়, অজস্র। বলে তারপরে বলছেন, দুহাত বাড়িয়ে সব প্রেমে তাকে আলিঙ্গন করতে ইচ্ছা করো। নেক্সট সেন্টেন্স শোনো, ইফ ইউ এভার ফেল্ট ইউ ওয়ান্টেড টু ডু দ্যাট। যদি কখনো মনে করেছো যে হ্যাঁ এরকমটা আমি করতে চাই, করতে বলেননি, দুহাত বাড়িয়ে সারা ব্রহ্মাণ্ডকে ভালোবাসায় আলিঙ্গন করতে চাই, আমি চাই। যদি এরকম চেয়ে থাকো, এরকম চাওয়ার অনুভব থাকে, ইফ ইউ এভার হ্যাভ ফেল্ট ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, বলছেন দেন ইউ হ্যাভ ফেল্ট গড। দ্যাট ইজ গড। যেই মুহূর্তে তোমার এটা মনে হয়েছে যে সবাই সবাই থাকবে, কেউ বাদ যাবে না, কোনো শত্রু বলে কথা নেই, সেইটা হচ্ছেন ভগবান, আর কেউ নয়।
এটা হচ্ছে স্বামীজির ভগবান। স্বামীজি বলছেন ভারত সারা সর্বকালের জন্য সারা পৃথিবীকে চিরকালের জন্য ঋণী করে দিয়েছে। একটা জিনিস সে ভারত আবিষ্কার করেছিল, সে এমন জিনিস দিয়েছে সারা পৃথিবী চিরকালের জন্য ঋণী থাকবে। কিচ্ছু দিতে হবে না, আমরা ভারতীয় না, কিছু পারি না, বংস ও হোপলেস ফেলোজ। তোমরা এগুলো দেখো, গেল তো ইউটিউবে, ভাবো ওটা বুঝি ধর্মের সত্যি কথা বলা হচ্ছে। মহারাজ সুন্দর বললেন যে মাথাটাকে ডিজিজড করে দিও না, রোগগ্রস্ত করো না, জীবনটা খুব ছোট। এই মনে হচ্ছে আমরা কচি কাঁচা, তো জাস্ট ওয়েট ফর 5 years, গন 5 small years, it will never come back to you। এই জন্যে বলছেন ইউথ, যুবক চাই, ইয়াং ব্লাড চাই। ইয়াং কারা? 18 থেকে 25 নাকি 26 না 35? আমি 94 বছরের ইয়াং দেখেছি, তোমাদের থেকে বেশি কর্মঠ, বেশি বুদ্ধিমান। 16 বছরের ছেলেকে ঘুমোতে দেখেছি, ভটভট করে ঘুমোচ্ছে, মা ঘুমোতে বলেছে, খেয়ে দিয়ে ঘুমোতে হয়। এ হচ্ছে ইয়াং, মনটা তাজা আছে। স্বামীজির কথা আমরা যেটা বলছি, বলছেন না মানুষ হও, মানুষ হও, চিঠিতে লিখছেন মানুষ হও বাবা, বাবা মানুষ হও। মধুরাম, উনি বলতেন মধুরাম, মধুরামকে ইয়ার কি করে বলতেন মাধো। ও হে মাধো, মানুষ হও, বাকি সব হইয়া যাইবে। বি কেয়ারফুল। স্বামীজি বলছেন যার একটা আগুনের ফুলকিতে একজন বিপ্লবী ঝুলে পড়ত। আমরা সেই ইতিহাস জানি, তোমরা ইতিহাস ভুল পড়েছ। প্লিজ, the history you know is all concocted stories, bundle of lies. You believe in that. Very sad scenario. গান সম্বন্ধে কথা হচ্ছিল, কালচার সম্বন্ধে কথা হচ্ছিল, টেকনোলজি সম্বন্ধে কথা হচ্ছিল। কাম ব্যাক টু ইন্ডিয়া। পয়সা আছে মহারাজ? পয়সা তো নাই। পয়সা তো কতজনের আছে। আমাকে তরুণদা এক্ষুনি বলছিলেন ওনার 2 বন্ধু আছেন, মানে বন্ধু বান্ধবী প্রেম করে বিয়ে করেছিলেন, কিন্তু একজনের মাসিক আয় 32 লক্ষ টাকা, আরেকজনের 29 লক্ষ টাকা, এই জন্য তাদের ডাইভোর্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, দিস ইজ দ্য ফ্যাক্ট। তুমি হেসো না, তুমি ভাবছো আমি 32 লক্ষ টাকা পেলে কোনোদিন ডাইভোর্স করবোই না, এটা ভাবছো তো? ইউ হ্যাভ নট নোন হোয়াট মানি ইজ। এই যে স্বপ্ন দেখানো হয়েছে, এই যে একটা ভুল ভুলাইয়া দেখানো হয়েছে, টাকা টাকা, ছোট ছোট টাকা হলেই হলো, এটা হচ্ছে চাকরের জাতের অবস্থা। স্বামীজি একমাত্র লোক ছিলেন যিনি এই চাকরামিটাকে ধরে ফেলেছিলেন। তার একমাত্র একটা ইন্ডিভিজুয়ালিটি ছিল, সিংহের মতো ছিলেন সেখানে স্বামীজি। তিনি ধরে ফেলেছিলেন এটা চাকরের মতো। বলছেন তোরা এত লাথি খেকো কেন জানিস? কারণ তোরা সেই চাকরামিটাকে ভুলতে পারিসনি। আমরা কিন্তু কেউ ভুলিনি। এই যে বলছি বিদেশে কি হয়, বিদেশের কি খবর, বিদেশে কেন কেন জানতে চাই, হোয়াই শুড আই নো? দেয়ার আর কান্ট্রিজ, ফ্রান্সে যাও, ইংরাজি বলো না, ভাগিয়ে দেবে, পারো। ফ্রেঞ্চে বলো না তো বাড়ি যাও। বাংলায় তো বলতে পারি না, আজকাল বাংলায় কথা বলতে পারি না। বাংলার মতো কোথাও ভাষা আছে? এই রিচনেস, জাস্ট গো আউটসাইড এন্ড সি। বাংলার সাহিত্যের সমৃদ্ধি একটা দেখাও ইতিহাস, কার আছে এরকম দেখব। তোমরা জানো না। দুঃখটা হচ্ছে তোমরা হচ্ছে ইটেন আপ প্রজেনি। আমরাও একটা দূষণের মধ্যে জন্মগ্রহণ করেছি, দূষণটাকে নিঃশ্বাস প্রশ্বাস বলে ভাবি। কিন্তু স্বামীজি সামান্য একজন সমাজ সংস্কারক ছিলেন না, অর্থনীতিবিদ ছিলেন না, কিছু চেতিয়ে দিলেন চলো চলো চলো, ওরকম মূর্খ কোনো নেতা ছিলেন না। কি ছিলেন সেটাই আসল কথা। সংস্কৃতের কথা হচ্ছিল না, খুব কম সময় একটা বড় কথা বলবো, শুনবে। সংস্কৃতের কথা হচ্ছিল।
স্বামীজির সংস্কৃতে চিঠি আছে, যারা সংস্কৃত পড়ো আমি তাদের বলবো, সবাইকেই বলবো, কিন্তু সংস্কৃত তাড়াতাড়ি বুঝবে। দ্য লেভেল অফ সংস্কৃত স্বামীজি ইউজড ইজ আনবিলিভেবল। কোনো শাস্ত্র বা উপনিষদে অত ভালো সংস্কৃত কোথাও আছে কি না খুঁজে দেখার মতো। একটি উদাহরণ দিচ্ছি, কারণে একটা বিশেষ কারণে বলছি। শরৎচন্দ্র চক্রবর্তীকে চিঠি লিখেছেন, লিখতে লিখতে বলছেন একটা ছোট্ট কথা, তত্ত্ব নিকষ গ্রাবা বিপদিতি। ছোট্ট কথা না, এইটুকু স্বামীজি লিখছেন কিন্তু হুড়ুর করে। তত্ত্ব মানে জ্ঞান। তোমার কি জ্ঞান হয়েছে? যে আমাদের অনেক সময় বলে, হ্যাঁ মহারাজ আপনি সাধু, আপনি রেগে যাচ্ছেন। মানে সাধু একটি মডেল, একটা চিড়িয়াখানার জন্তু হবে, রাগে না, খায় না, ছোলা দিলে চিবি চিবি খায়, হ্যাঁ যেমন বলে ছাই ভুসি মেঘে বসে থাকে, কেয়া হুয়া করে, লোকে দেখে গেল শনি ঠাকুর, পাগলা গারদ, হ্যাঁ জু, সাধু একই গোত্রের সব। তো স্বামীজি এই অবস্থাটাকে জানতেন। তিনি বলছেন যে তোমাদের ইন্ডিভিজুয়ালিটি চলে গেছে, তো ব্যক্তি বোধটাই নেই, চাকরগিরি করে করে অসম্মান করতে শিখেছো, এগুলো করতে শিখেছো, এই জন্য তোমাদের ওই সন্ততি নেই, তোমাদের জীবনের কোনো সন্ততি নেই। বলছেন তত্ত্ব নিকষ গ্রা বা বিপদ। তত্ত্ব মানে জ্ঞান। ধরা যাক রাগা ভালো নয়, রেগে যাওয়া ভালো নয়। তুমি কর্পোরেটে যাও, আরে হোয়াই ইউ আর সো অ্যাংরি, হোয়াই ইউ আর সো টপ অফ ইউর ইমোশনস, কত রকমের কায়দা করে তাকে, হ্যাঁ সব শান্ত হয়ে বলতে হবে, বোম ফেলবো শান্ত হয়ে, হ্যাঁ হয় নাকি এমনি করে, সব শান্ত হয়ে করতে হবে। তো ওটা একটা ঢং, ওটা একটা আবরণ, ওটা একটা পাশ্চাত্য শিক্ষার অপশিক্ষার অনুকরণ। ওদের এরকম বাইরে ন্যাকামি করে থাকাটা বিশাল বড় ব্যাপার, এটিকেট। আমরা বিলিভ করি না, আমরা হৃদয়টা পরিষ্কার, ওই এটিকেট মুখে লিপ সার্ভিস নয়, সেটা আমরা মানলাম না। এটিকেটটা 5টা চামচ 10টা প্লেট, আহা কোনটা আগে খায় তুই জানিস না বুঝি, এ বাবা। তত্ত্ব নিকষ গ্রাবা। তত্ত্ব মানে নলেজ, কঠিন কথা, নলেজ ধরে নাও। নলেজ কি? তোমার রেগে যাওয়া ভালো নয়। রেগে যাওয়া ভালো নয় এটা সত্যি কথা, কিন্তু রেগে গেলে রাগিনী দেখানোটা ভালো নয়, সেটা অনেক অন্য গল্প, বলছি না। তো ধরো তো রেগে যাওয়া ভালো নয়। তত্ত্ব নিকষ গ্রাবা মানে হচ্ছে কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথর যেখানে ঘষে দেখা হয় সোনা, ওটা কিনা আসল সোনা না নকল ঘষে দেখা যায়। সেই নলেজের কোষ্ঠী পাথর কি? তোমার নলেজ আছে না নাই? বিপদ ইতি, 3টে শব্দ বললেন, ফাটিয়ে দিলেন। তোমার সত্যি নলেজ হয়েছে কিনা তার পরীক্ষা ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ফার্স্ট হয়ে গলায় মেডেল নিয়ে ঝুলিয়ে ঘুরে বেড়ানোর জন্য নয়, সেটা সফলতার পরীক্ষা নয়। ফার্স্ট হয়নি, সেকেন্ড হয়ে গেছে, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লো, আহা কি প্রতিভা ছিল, নষ্ট হয়ে গেল রে। আসলে হি ইজ এ ফেইলিয়ার, হি ওয়াজ নেভার সাকসেসফুল। আমরা জীবনের কথা বলছি, 4টে বানানো পরীক্ষার কথা বলছি না। জীবনটাকে পরীক্ষা ভেবো না, জীবনটাকে এটিকেট ভেবো না, জীবনটাকে দেখতে শেখো। তত্ত্ব নিকষ গ্রাবা বিপদ ইতি। কিরকম? তুমি যখন ফাঁদে পড়বে, তোমার যখন বিপদ আসবে, কি ফ্র্যাজিলিটি অফ দ্য সোসাইটি। জাস্ট টেক দ্য স্ট্যাটিস্টিক অফ দ্য ফ্র্যাজিলিটি। ডিভোর্স, young diseases, young suicide, young cancers, infective disease। এই অন্ধকার দিকটা না 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 দেখবো না, জীবন চাই, খাবো আর ঘুরবো মন্দারমণি, তা নয়। কিন্তু তোমার অগলে পাশে পাশে সব দাঁড়িয়ে আছে, সেই মানুষ বিপদে পড়েছে। তুমি যখন বিপদে পড়বে, ধরলাম তুমি খুব দারুণ চালাক ছেলে, সারা জীবনে কোনো বিপদই এলো না, ঠিক পাশ কাটিয়ে ঠিক চলে গেলে, তারপর কি হবে? আমরা হিন্দু বললে আবার গোলমাল হয়, হিন্দু না, সনাতন ধর্মী। সনাতন মানে লন্ডনের জন্ম, ভারতের জন্ম আলাদা নাকি? বার্থ ইজ বার্থ, ব্লাড ইজ ব্লাড, ডেথ ইজ ডেথ, দের ইজ নো ডিভিশন। সো দিস ইজ ইটার্নাল, হুইচ ইজ এভরিওয়্যার সেম, দ্যাটস অল। স্বামীজি বলতেন হিন্দু যে কেন নাম দিল,
এটা ইটার্নাল। উই ডিল উইথ ইটার্নিটি, ট্রুথ, নো কলোনাইজেশন। তাহলে ইটার্নাল ট্রুথ কি জানো? ইটার্নাল ট্রুথ হচ্ছে তুমি 1000 বছর রাজার মতো বাঁচো, আমার কোনো আপত্তি নেই। 1000 বছরের পরের দিন কিন্তু টাটা বাই বাই। দিস ইজ দ্য কমপ্লিটনেস অফ ট্রুথ। অর্ধেকটা দেখো না, মাথায় বুদ্ধি নেই। তোমরা যে বাড়ি তৈরি করো, রড মেপে মেপে দেখো, বালি মেপে মেপে, সিমেন্ট মেপে মেপে দেখো, কেন? কালকে যেন ভেঙে না পড়ে মাথার উপর বাবা। এই জন্যে তো তোমার জীবনটাই যে ভেঙে পড়বে গো। এই শিক্ষা দেওয়া হতো বাচ্চাদের যারা গুরুগৃহে বাস করত। সেই গুরুগৃহ, সেই চতুরাশ্রম, সেই চতুর্বর্ণ, এর মানে বোঝো? স্বামীজি বলছেন আমাদের জাতি বিভাগ, বর্ণ বিভাগের মধ্যে এত অসাধারণ বৈজ্ঞানিক ব্যাপার আছে, একটা কেউ করে দেখাক এর একটা অল্টারনেটিভ, আমি দেখার জন্য আই ক্যান রান মাইলস। অর্থাৎ জীবনের শেষে মৃত্যু দাঁড়িয়েছে গো। ওটা বুড়ো বয়সে ভাববো, ওই যে বুড়িগুলো বসে থাকে, ধর ও তো মনেই নেই এখনো বুড়িটা। আমরা না তো বুদ্ধি, না তো এমপ্যাথি, যেটার কথা বললেন, ইন্টেলেকচুয়াল কোশেন্ট, ইমোশনাল কোশেন্ট জিরো। কিরকম? মজার গল্প বলি। পাশের বাড়িতে একটা বুড়ি ঝগড়া করে, বলে ওই বুড়িটা মারা গেছে। বাঁচা গেছে, ও ঝগড়া করে কি জ্বালালাম, জ্বালাতো, কি খুশি, সবাই হাসলো। তারপরে একজন মারা গেল, বলে কে রে? বলে ওই বন্ধুটা আসছে না। কি হলো? ওর মা মারা গেছে। ফাট করে লাগলো, ওর মা মারা গেছে কেন? বন্ধুটা দুঃখ পাবে, সেই দুঃখটা তোমাকে দুঃখ দিচ্ছে। ওই বন্ধুটুকু তোমার পরিচয়, তার বাইরে কিছু বুঝতে পারছো না। বন্ধুটা দুঃখ পাবে, তোমার চোখটা ছলছল করছে, হ্যাঁ বন্ধুটাও দুঃখ পাবে, হায় রে সত্যি কি করে সান্ত্বনা দেবো, আমারই দুঃখ লাগছে। তারপরে একদিন, ভগবান না করুন, তোমারই মা মারা গেলেন। মাকে কত ভালোবাসো, মা রান্না করে খাইয়ে দেয় কত কিছু, হাত পা ছড়িয়ে কেঁদে কুল পাচ্ছ না, অজ্ঞান হয়ে গেলে কাঁদতে কাঁদতে। বন্ধু এলো, কিরে কি হয়েছে? না তুই বুঝবি না, তুই কিছু বুঝবি না, ইউ ক্যানট এক্সপ্লেইন ইউর মিজারি। বন্ধুটার মাও তো মা ছিল, আর ওই যে ন্যাড়া বুড়িটা ঝগড়া করতো, সেও কারোর মা ছিল। দুঃখটা বুঝতে পেরেছিলে? পারোনি। ল্যাক অফ এমপ্যাথি, তোমার কোনো হৃদয় গঠিত হয়নি। অর্থাৎ যখন তোমার বিপদ আসছে,